যে মার্কসটা এটা খুব সহজে দিয়ে দিচ্ছে, বুঝছেন? তো আসলে এই 10 মার্কস এত সহজে দিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। সবাইকে দেখা যায় 9 দিয়ে দিচ্ছে, 10 দিয়ে দিচ্ছে। এটা দিস ইজ নট এ ফেয়ার প্র্যাকটিস। আর সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে স্টুডেন্টদের পড়াশোনার রেটটা এখন মানে অত্যন্ত ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো পড়াশোনা করে, বাকিরা করেন। তো অ্যাটলিস্ট আপনারা অ্যাসাইনমেন্টে এঙ্গেজ থাকলে যেটা হবে, চ্যাপ্টারের প্রিপারেশন গুলো আপনাদের ঠিকঠাক মতো হয়ে যাবে ফাইনালের আগে। আপনারা বললেই হবে। আর অ্যাসাইনমেন্ট গুলা যেটা করবেন, আমাকে আপনারা সিআর দুইজন দায়িত্ব নিয়ে এই কাজটা করবেন। অবশ্যই আমাকে মাসে একবার করে সবার অ্যাসাইনমেন্ট এনে দেখাবেন, আইডি সহ, যে কারা জমা দিচ্ছে কারা জমা দেয় নাই। ওই অনুযায়ী হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে আমরা অ্যাটেন্ডেন্স দেবো আর কি। তাদের অ্যাসাইনমেন্ট যাদের পাওয়া যাবে তারা হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো পাবেন। যেমন ক্লাস তো আমরা ধরে নিতেই থাকবো, এই ক্লাসের তো অ্যাটেন্ডেন্স আসছেই, যেমন আজকের ক্লাসের তো অ্যাটেন্ডেন্স আসছেই। পাশাপাশি আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে এগুলো 2 সপ্তাহ বা 1 মাস পর পর আমরা চেক করবো। চেক করে যার অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে না সে অ্যাটেন্ডেন্স গুলো পাবেন না। আমরা আসলে চাচ্ছি আপনাদেরকে একটু কন্টিনিউয়াস পড়াশোনায় রাখতে। এই যে ক্লাস টেস্টের আগের দিন পড়াশোনা করেন, এরপরে সারা বছর আর পড়াশোনা করেন না, মানে এই বিষয়টা থেকে একটু বের করতে যাচ্ছি। এখন কতটুকু কি হবে আমি জানি না, কিন্তু আমাদের কোর্সগুলোতে, আমার কোর্সগুলো বিশেষ করে আমরা এই চেষ্টাটা করবো আর কি। কারণ ওই দেখা যায় আমরা ক্লাস নিচ্ছি হয়তো বেশি, ক্লাসে পড়াচ্ছি, আপনারা ক্লাসে আসতেছেন, কিন্তু এরপরে আর আপনাদের কোনো আউটপুট নাই। আমি দেখলাম যে কিউবি এর কোর্সের আপনারা যে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, সেশনালের দিন তো আমি আসলে ছিলাম না, কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকেই জমা দিচ্ছেন ইনকমপ্লিট। বুঝতে পারছেন? ইনকমপ্লিট জমা দিচ্ছেন। এবং অত্যন্ত দুঃখের ব্যাপার যেটা, যে যারা ইনকমপ্লিট জমা দিয়েছেন তারা কেউ কেউ 64 বা হচ্ছে 54, 59 দেখা যাচ্ছে এরকম করে মার্ক অনেকে চলে আসে। তো চলে আসতে দেখা যায় কি যে ওইখানে আসলে ওই যে 1 মার্ক 2 মার্ক এগুলো আমাদের কনসিডার করাই লাগে। তো কনসিডার যেহেতু করাই লাগে, একটা মানুষ ইনকমপ্লিট অ্যাসাইনমেন্টও করছে আবার সে মার্কসও পাচ্ছে, মানে এগুলা আর এবার এখন থেকে আর মেনটেন করবো না। এই ছাড় গুলো আর পাবেন না এখন থেকে, বুঝছেন? কারণ ছাড় দিতে দিতে এরপরে অবস্থা খুব খারাপ হয়। এই যে অবস্থা যে খারাপ হয়, এটার প্রমাণটা হচ্ছে আপনারা ক্লাস মানে স্টুডেন্ট কয়জন আর এখন আপনারা আছেন কয়জন একটু খেয়াল করে দেখেন। সংখ্যাটা দেখছেন? হ্যাঁ, তো 8 জন থাকার কারণটা কি? দিনে তো ক্লাস হয় না, দিনে কোনো ক্লাস হয়েছে? এই তো একটা ক্লাস হয়েছে, এমনি তো 3টা ক্লাস হওয়ার কথা, ঠিক না? নাই, স্টুডেন্ট নাই। না থাকার বলেন। তো আপনারা আপনাদের আগের যে বেচটা আছে, মানে ওই বেচ আগের 2-একটা বেচের থেকে আমরা মনে করছি যে আপনারা হয়তো একটু সিরিয়াস বেশি। দেখেন আপনারাও কিন্তু ইনসিনসিয়ার হয়ে যাচ্ছেন দিন দিন। মানে 50% স্টুডেন্টও ক্লাসে নাই। ক্লাস বাদ দিলাম, যে ডিপার্টমেন্ট থেকে যদি একটা জুম মিটিং দেওয়া হয়, ওই মিটিংটাতেও তো আমাদের সবার থাকা উচিত, ঠিক না? তো এখন আসলে কারণটা কি একটু বলেন তো, যে অ্যাটেন্ডেন্স এত কম, কারণ কি? মানে নিজেরা পড়লেই সবকিছু পারা যায় এরকম কিছু একটা? কোথায় গেছে সবাই একটু বলেন তো, সত্যি কথা বলবেন। স্যার আমাদের কিছু ব্যাচমেট ভোলাই আছে স্যার ওই ইন্টার্নশিপের জন্য। ওইখানে 6-7 জন মতো আছে। ওইখানে 6-7 জন না, ওইখানে আপনাদের ক্লাসে 3 জন আছে। আমি ঠিক বলছি না? 3 আছে। পরে কোন 2জন গেছে আবার? আচ্ছা।
আর আমাকে আরেকটু বলেন, অনেকদিন আমি ছিলাম না, তো কিছুদিন ছিলাম না, ক্লাস টেস্ট কোন কোন ডেটে আপনাদের, ডেট এবং টাইমটা একটু আমাকে বলেন। আচ্ছা, এটা তো আমার না, আরেকটা কোনটা? সাপ্লাই চেনের ডেট দেওয়া হয় নাই? 27 তারিখ বৃহস্পতিবার না? কটা থেকে কয়টা? কয়টা থেকে কয়টা? টাইম মনে নাই? 27 তারিখ, 23 তারিখ। 25 তারিখে কোনটা? এটা কয়টা বাজে? বুঝলাম না আমি, মানে কোনো সময় কি ফিক্স করা হয়েছে? কিন্তু যে কোনো সময় নেওয়া যাবে এরকম কিছু? আচ্ছা, তো কখন দিতে চান আপনারা? আচ্ছা দেন, 12টা থেকে 1টা দেন, প্রিলিমিনারি একটা টাইম আমি বলে রাখলাম আর কি, হ্যাঁ। কোনো সমস্যা হইলে হয়তো এটা চেঞ্জ করা হবে। আর 27 তারিখ সাপ্লাই চেইনের টাইম বলা হয়েছে? আচ্ছা, ক্লাস টাইম কখন একটু বলেন? 27 তারিখে ক্লাস টাইম কখন? ক্লাস টাইম না? আচ্ছা, তাহলে আপনারা দেন এর মাঝখানে সুবিধাজনক সময় যেটা দেন ক্লাস, এই আগে দেওয়াই তো ভালো নাকি? 27 তারিখ কি কারেন্ট থাকবে না, না কি অবস্থা? আমি জানি না তো কিছু। 27 তারিখও কি ইলেকট্রিসিটি থাকবে না, মানে আপনাদের ক্লাস থাক? আচ্ছা, না থাকলে 27 তারিখ আপনারা তাহলে কখন দেবেন এক্সাম বলেন? 12টায় দিবেন? দেন 11টা থেকে 12টা পর্যন্ত দেন। প্রিলিমিনারি টাইম বলে রাখলাম, সুবিধা হবে। এরপরে যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান, টাইম অ্যাডজাস্ট করলেন, তো সেই ক্ষেত্রে আপনাদের 3টা কোর্সের হয়ে গেল ক্লাস টেস্ট। রমজান মাস শুরু হইলে আমরা বাকি 2টা নিয়ে নেব, শুরুর দিকে নিয়ে নেব, আপনাদের ঈদে আগে দিয়ে আমরা চাপ রাখতে চাচ্ছি না। হ্যাঁ, ক্লাস টেস্ট হয়ে যাক, আর অ্যাসাইনমেন্ট করতে থাকেন। এবারে 2টা বন্ধ, আপনারা মনে হয় ওই পরের ঈদের বন্ধ তো আছে এই সেমিস্টারে। আচ্ছা, এখন এখন আসেন আমি বলি আপনাদের ক্লাস টেস্টের যে সিলেবাস, তৌফিক স্যার কি সিলেবাস দিছে? ক্লাস টেস্টের সিলেবাস কি দেয়া হয়েছে? আচ্ছা, তৌফিক স্যার কয়টা চ্যাপ্টার দিছে? চ্যাপ্টার 2? আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা, আমি একটু দেখি। আপনারা বইটা কি দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি বই। আচ্ছা, বইতে দেখেন তো কোন চ্যাপ্টারের কথা বলা আছে।
নাকি চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছেন না? একটা একটা টপিক বলেন তো এই বইতে কি আছে, ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, এরকম কিছু কি আছে? আচ্ছা, ওকে। তাহলে আমার থাকবে হচ্ছে আপনার চ্যাপ্টার 1, হ্যাঁ, যেটা পড়াইছিলাম শুধু ওইটাই থাকবে। 27 তারিখ যদিও পরীক্ষা, তারপরে আমি এক্সট্রা কোনো কিছু রাখলাম না। আচ্ছা, তৌফিক স্যার চ্যাপ্টার 5 পর্যন্ত পড়াইছে নাকি 4 পর্যন্ত পড়াইছে, আমাকে একটু এনশিওর করেন। আচ্ছা, ওকে। এখন তাহলে আমরা এখান থেকে শুরু করি আর কি। কাইন্ডলি একটু মিউট করেন, যদি আপনাদের আশেপাশে মানুষজন কথা বলে একটু মিউট করেন। এখন আপনারা তো তাহলে অনেক দূরে আগায় গেছেন সাপ্লাই চেইনে। এখানে দেখেন যে আমাদের চ্যাপ্টার 6-এ বলা আছে যে ডিজাইনিং গ্লোবাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক। এখনকার সময়ে আপনার গ্লোবাল ফার্ম যারা আছে, এরা তাদের সাপ্লাই চেইনটা যখন সাজানোর সময়ে তাদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমি আপনাদেরকে একটা সিম্পল কোশ্চেন দিচ্ছি, চ্যাটে একটু দেখেন। সবাই কোশ্চেনটা পাইছেন? কোশ্চেনটাতে আমি বলছি যে সাপ্লাই চেইন বেনিফিশিয়াল কিনা এখনকার সময়। গ্লোবালাইজেশনের কনসেপ্টটা কি? গ্লোবালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম এ গ্লোবাল ভিলেজ। সারা ওয়ার্ল্ড হচ্ছে আপনার একটা ভিলেজ হয়ে গেছে। এখন আমরা সবাই সবার সাথে খুব ইজিলি কানেক্টেড থাকতে পারতেছি। একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে খুব সহজে যোগাযোগ করতে পারতেছি। এক দেশ থেকে আরেক দেশে আমরা আপনার প্রোডাক্ট পাঠাইতে পারতেছি, প্রোডাক্ট খুব তাড়াতাড়ি আসতেছে। আপনার র মেটেরিয়াল সাপ্লায়ার হইতে পারে অন্য কোনো দেশের, কিন্তু সে আপনাকে খুব ইজিলি র মেটেরিয়ালটা সার্ভ করতেছে, ঠিক না? এরকম অনেক অ্যাডভান্টেজ আমাদের আছে। এখন একটা ওয়ার্ড আমি লিখতেছি চ্যাটে, একটু দেখেন। অফশোর প্রোডাকশন মানে জানেন? কে বলতে পারবেন? যে বলতে পারবেন সে বলেন। অফশোর প্রোডাকশন কেউ জানেন না? সিয়াম জানেন? রোল 11। স্যার এখন মনে পড়তেছে না স্যার, মানে কনসেপ্টটা পড়ছিলাম তবে এখন স্যার খেয়াল নাই। আপনার নাম কি? ইসমাইল? জি স্যার। আচ্ছা, এখন মনে নাই। কার মনে আছে? মোহাম্মদ ফাহিম, আপনার কি মনে আছে? না স্যার। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি যে কিছু গ্লোবাল ফার্মের নাম বলেন, আপনারা কার কার নাম বলবেন? গ্লোবাল, নট মাল্টি ন্যাশনাল। চ্যাপ্টার 1-এ কিন্তু বলছে এই বিষয়ে ডিসকাস করা হয়েছে। গ্লোবাল ফার্মের নাম বলতে পারবেন? স্যার বার্জার পেইন্ট, কোকা কোলা। প্রথমটা হয় নাই, পরেরটা হয়েছে। বার্জার পেইন্টটা হয়, পকেটটা হয়েছে। আচ্ছা, আমি আপনাদের একটা কাজ দিই। আপনারা আইফোন, এই আইফোনটা কোন কোন দেশে আইফোনের প্রোডাকশনের কাজ করা হয় এটা একটু সার্চ করে আমাকে বলেন, যেটা আপনারা নিজেরাই কালেকশন করেন। আমি বলে দিলে আপনাদের মনে থাকবে না।
আপনারা নিজেরাই একটু সার্চ করেন যে আইফোনের র মেটেরিয়াল আসে কোথা থেকে, আইফোনটা প্রোডাকশন হয় কোন দেশে, কোন দেশ থেকে হচ্ছে সবকিছু কোঅর্ডিনেট করা হয়, মানে হেডকোয়ার্টার কোন দেশে, এগুলো একটু দেখেন। আপনাদের সময় হচ্ছে 3 মিনিট। 7:23 বাজে, 7:26 আমি জিজ্ঞেস করবো। যতটুকু পারেন দেখেন আর কি, কোনো ইয়া নাই, জোর জবরদস্তি নাই। যতটুকু পারেন দেখেন, দেখা শেষ হইলে আমাকে বললেন যে স্যার হয়েছে। বলেন তাহলে শুনি, সবাই শুনেন ও কি বলে। হুম। হুম। আর হেডকোয়ার্টার কোথায়? আমেরিকায়। আর কেউ কিছু পাইছেন? আর কেউ কিছু বলবেন? ওয়ালাইকুম সালাম। কেউ কি কিছু বলতেছেন? স্যার, জি স্যার, আমি আব্দুল্লাহ বলছিলাম স্যার। প্রথমে অ্যাপলস এর হেডকোয়ার্টার কাপারটিনো ইউএসএ তে ডিজাইন করা হয়। তারপরে স্যার তাইওয়ান থেকে টিএসএমসি চিপস আছে। সাউথ কোরিয়া থেকে স্যার মেমোরি আর ডিসপ্লে গুলো আনা হয় স্যামসাং এর এবং এসকে হাইনিক্স থেকে। তারপরে স্যার জাপানের সোনি থেকে ক্যামেরা আনা হয়। চায়না থেকে স্যার এটিএল আর বিওআইডি থেকে ব্যাটারিজ গুলা মানে কালেক্ট করা হয়। তারপরে স্যার ফক্সকন অ্যান্ড বেট্রাগনে মানে সবচেয়ে বেশি মানে চায়নার এই যে দুইটা জায়গায় আপনার করা হয়, অ্যাসেম্বল করা হয়। তারপরে স্যার চায়নাতেই আবার কোয়ালিটি কন্ট্রোল, টেস্টিং এবং চেক করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তারপরে স্যার আবার চায়নাতেই প্যাকেজিং করা হয়। তারপরে স্যার চায়না থেকে ইউএসএ, ইউরোপ এবং পুরো পৃথিবীব্যাপী স্যার ওটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আচ্ছা, এখন এগুলা কি আগে জানতেন আপনারা নাকি আজকে প্রথম জানলেন? স্যার স্যার চাইনার পার্ট গুলো জানা ছিল স্যার, যে আইফোন বেশিরভাগ ম্যাটেরিয়ালস তারপরে বিভিন্ন বিষয়গুলো চাইনাতেই উৎপাদন করে, এই জন্য ওদের অনেক কম খরচ হয়। কিন্তু স্যার ওরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এই ক্ষেত্রে বেশি খরচ করে, ফলে আইফোনের দামগুলো অনেক বেশি হয় স্যার। এটা আগে থেকে জানা ছিল স্যার কিছুটা। এখন এগুলা কি বলে হচ্ছে আপনার এই যে অফশোর প্রোডাকশন অ্যাক্টিভিটি যেটা বলে না, অফশোর অ্যাক্টিভিটি, এগুলাই যে আপনি হেডকোয়ার্টার হচ্ছে এই দেশে, কিন্তু আপনি সোর্সিং এর যে কাজগুলা, এই যে আপনার র মেটেরিয়াল কালেকশন, প্রোডাকশনের কাজ, এই যে বিষয়গুলা, এগুলো আপনি করতেছেন বিভিন্ন দেশে। তার মানে ইউর সাপ্লাই চেইন ইজ ইন্টিগ্রেটেড অন মেনি কান্ট্রিজ।
অথবা কানেক্টেড, ইউর সাপ্লাই চেইন ইজ কানেক্টেড উইথ মেনি কান্ট্রিজ। বিষয়টা এরকম না, এটা তো অনেক দেশের সাথে কানেক্টেড। এখন বেসিক কোশ্চেন যেটা আমাদের সামনে আসে এটা হচ্ছে কান্ট্রিগুলো কেন এইভাবে ইনভলভ হয়। আমেরিকা আইফোনের চিন্তা ভাবনা সব তার দেশে, তো এরপরও তার সাথে যে হচ্ছে তার মেইন কম্পিটিটর গ্লোবালি ইউএস এর অন্যতম একটা কম্পিটিটর হচ্ছে চায়না। এটা তো আপনারা সবাই জানেন আশা করি। তো এই চায়নাতে কেন যায় তাদের আইফোনের এত অ্যাসেম্বলের কাজ করা লাগে, এবং এটা কি আদৌ বেনিফিট আছে তাদের জন্য? বেনিফিট তো অবশ্যই আছে, ঠিক না? বেনিফিট না থাকলে কি এটা হইতো? বেনিফিট না থাকলে তো এটা হইতো না। তো তার মানে এখানে বেনিফিট আছে, ঠিক না? এখানে বেনিফিট আছে। এখন এই যে বেনিফিট আছে এটা একটা বিষয়, পাশাপাশি আরো একটা বিষয় আছে, এখানে কি রিস্ক আছে? কি মনে হয় আপনাদের? আমেরিকা চায়নায় যে আইফোনের অ্যাসেম্বলিং করতেছে, এটাতে কোনো রিস্ক আছে কিনা? জি স্যার, বেনিফিট তো অবশ্যই আছে। জি স্যার, কেমন রিস্ক রিস্ক আছে থাকতে স্যার। পারে বলেন তো, কি কি রিস্ক থাকতে পারে? আপনারা কি, বাকিরা কি কথা বুঝতেছেন? বাকিদের সাথে একটু কথা বলি, বাকিরা বুঝতেছে কিনা আমি না ঠিক মানে বুঝতেছি না। সিয়াম, তানসি, আপনারা কি বুঝতেছেন কথাবার্তা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন জিজ্ঞেস করছি জি যে স্যার। রিস্ক কিনা, যে চায়নাতে যে আমেরিকা যাচ্ছে আইফোনের অ্যাসেম্বল করতে, রিস্ক কি কি আছে? বলতে পারবেন না? স্যার, রিস্ক গুলো হচ্ছে মানে আইফোনে মানে তারা যে ফিচার গুলো অফার করতেছে এগুলো স্যার মেইনলি এক্সপেন্সিভ মানে জিনিসগুলো, কিন্তু চাইনিজ অনেকগুলো ব্র্যান্ড আছে যারা স্যার দেখা যাচ্ছে সিমিলার ডিজাইন বা হচ্ছে সেম ক্যাপাসিটির ফোন অনেক লো রেঞ্জে দিতে পারতেছে, যেটা হতে পারে স্যার তাদের মানে এস্টাবলিশমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারটা চায়নাতে আছে, সেই জন্য ইনফরমেশনটা অ্যাভেল করতে পারছে আইফোনের থেকে। না, একটা অন্যতম একটা রিস্ক কি, হ্যাঁ, এই যে ও যে কথাটা বললো যে কপিরাইট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কিন্তু রাখা যাচ্ছে না, এটা একটা রিস্ক না? আপনি বাইরের দেশে প্রোডাকশনের জন্য দিচ্ছেন, আপনার ডিজাইন আইডিয়া সবকিছু আপনার, কিন্তু দেওয়ার পরে হইলো কি যে এটা আরো একজন জেনে গেল। আপনি অনেক কষ্ট করে অনেকদিন রিসার্চ করে আপনি এই জিনিসগুলা আপনি ডেভেলপ করছেন, কিন্তু আরেকজন অত্যন্ত সহজে বিষয়গুলা জেনে গেছে। এটা কি ভালো কোনো বিষয়? এটা কিন্তু একটা খারাপ বিষয়। আরেক পলিটিক্যাল রিস্ক, এটা তো আছেই। ইন্টারন্যাশনাল মার্কেটিং এ আপনাদের এই পলিটিক্যাল এনভায়রনমেন্টের একটা চ্যাপ্টার আছে, এটা কি তৌফিক স্যার পড়াইছে? তৌফিক স্যার এখন কোথায় আছে ইন্টারন্যাশনাল মার্কেটিং, বলতে পারবেন? কেউ জানেন না? কি পড়াশোনা করেন আপনারা বলেন তো? ইন্টারন্যাশনাল মার্কেটিং কোন চ্যাপ্টারে আছেন আপনারা এখন? কালচার। আচ্ছা, তো কালচার পড়তেছেন। আচ্ছা, পলিটিক্যাল এনভায়রনমেন্টে যান নাই। পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৌফিক বা আমি যে কেউ একজন পড়াবো। অনেক রকম পলিটিক্যাল রিস্ক থাকে, বুঝছেন? এই যে ধরেন এখন চায়নার সাথে এখন হয়তো ইউএস এর সম্পর্কটা ভালো, ভালো না মানে কোনো সময় তো ভালো না। তো যে কেউ তো যে কারো উপরে একটা সময় একটা ইয়া দিতে পারে, একটা স্যাংশন বা যেটাই হোক দিতে পারে, ঠিক না? একটা রিস্ক থাকে, পলিটিক্যাল রিস্ক আছে। আরো কিছু কিছু রিস্ক যেটা থাকে, আপনার কোয়ালিটিটা এনশিওর করা টাফ হয়ে যায়, এরকম রিস্ক কিন্তু আছে। তার মানে বিষয়টা আসলে এত ইজি না যে গ্লোবালাইজেশন হইলেই যে আপনার বা আপনার সাপ্লাই চেইনটা গ্লোবালি অনেক ইন্টারকানেক্টেড, এগুলো হইলেই যে আপনার জন্য অনেক মানে বেনিফিট, সবই বেনিফিট, বিষয়গুলো কিন্তু এরকম না। এখানে দেখেন প্রথম লাইনে বলা আছে যে গ্লোবালাইজেশন হ্যাজ অফার্ড ট্রিমেন্ডাস অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজড রিস্ক ইন দ্য ডেভেলপমেন্ট অফ সাপ্লাই চেইন। High performance supply chains such as Samsung and Zara have taken full advantage of globalization. High performance supply chain, আপনাদের প্রথম ক্লাসে আমি বলছিলাম যে সাকসেসফুল ফার্ম মানে তার হচ্ছে একটা সাকসেসফুল সাপ্লাই চেইন থাকবে। আপনি কখনোই মার্কেটে ডমিনেট করতে পারবেন না বা মার্কেটে আপনি ভালো করতে পারবেন না যদি আপনার
সাপ্লাই চেইনটা উইক হয়। তো স্যামসাং এবং যারা তাদের সাপ্লাই চেইনটা খুব হাই পারফরমেন্স, তারা সাকসেসফুল এবং তারা গ্লোবালাইজেশনের ফুল অ্যাডভান্টেজটা নিচ্ছে, যেটা কিনা আইফোনও নিচ্ছে আর কি। ইন কন্ট্রাস্ট, several supply chain have found themselves unprepared for the increased risk that has accompanied globalization. বুঝতে পারছেন? অনেক সাপ্লাই চেইন এই গ্লোবালাইজেশনের কারণে তারা আবার টিকতে পারে নাই, তাদের আবার ক্ষতি হয়েছে। তার মানে এখানে দুই রকম বিষয় আছে। আচ্ছা, এর পরের টপিকে দেখেন যে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্টটা কিরকম সাপ্লাই চেইন নেটওয়ার্কের উপরে। এখন এই যে দেখেন একটা ইম্প্যাক্ট দেখেন এখানে, যে 2008 সালে প্রক্টর এন্ড গ্যাম্বল, তাদের বিষয়ে আমি আপনাদের আগেও হয়তো বলছি যে ওয়ার্ল্ডের খুব বিশাল একটা ফার্ম, এরা ইউনিলিভারের থেকেও এরা বড়। আমাদের দেশে এরা তো একটা পপুলার হইতে পারে নাই, অন্যান্য অনেক দেশেই তাদের অনেক ব্র্যান্ড পপুলার, বুঝছেন? তারা কি বলছে দেখেন, মোর দেন a third of the company's sales growth was from developing market with a profit margin that was comparable to developed market margin. তাদের 2/3, তাদের 1/3 এর বেশি সেলস এর গ্রোথ এগুলা ডেভেলপিং মার্কেট থেকে আসতেছে। ডেভেলপিং মার্কেট কি? এই আমাদের মতো মার্কেট গুলাও কিন্তু ডেভেলপিং মার্কেট। তো আপনার এই যে গ্লোবালাইজেশন, আপনার সাপ্লাই চেইন ছড়ায় যাওয়া সারা ওয়ার্ল্ডে, এটার কারণে আপনি বাইরে থেকে এরকম রেভিনিউ করতে পারতেছেন। এখানে দুইটা ইন্ডাস্ট্রির নাম দেওয়া আছে দেখেন, অ্যাপারেল এন্ড কনজিউমার ইলেকট্রনিক্স। এই দুইটার বিষয়ে কি বলা হয়েছে? গ্লোবালাইজেশনের কারণে এরা কস্ট রিডাকশন করতে পারছে। এখানে টপিকটা কি? ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন। তার মানে একটা ইম্প্যাক্ট কি, যে এই দুইটা ইন্ডাস্ট্রি তাদের খরচটা কমাইতে পারছে। কিন্তু এরপরে দেখেন এখানে আরো একটা তথ্য দেওয়া হয়েছে, এবং এই সার্ভেটা করছে যে এক্সেন্টার, এই যে ফার্মটা 2006 এর ডেটা, অনেক আগের ডেটা যদিও, তারপরে ডেটাটা রেলিভেন্ট এখনো। বলা হচ্ছে যে 50% of the executive believed that supply chain risk had increased as a result of their global operation strategy. এখন খেয়াল করছেন বিষয়টা, সাপ্লাই চেইনের কারণে কস্ট রিডাকশন হয়েছে, সাপ্লাই চেইনের কারণে প্রক্টর এন্ড গ্যাম্বলের অনেক রেভিনিউ বাড়ছে, ডেভেলপিং কান্ট্রি থেকে রেভিনিউ আনছে। কিন্তু 50% এক্সিকিউটিভ তারা মনে করতেছে যে সাপ্লাই চেইনের রিস্ক অনেক বেড়ে গেছে গ্লোবালাইজেশনের কারণে, বুঝছেন? এখন এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা একটু কইলেন। এই যে এখানে এই যে বাইরের দেশ থেকে যে র মেটেরিয়াল আনা হয়, দেখা গেছে কি যে এই র মেটেরিয়াল আনার সময় ন্যাচারাল ডিজাস্টারে আপনার র মেটেরিয়াল সাপ্লায়ারের ক্ষতি হইল। এখন আপনি তো তার উপরেই ডিপেন্ডেন্ট, আপনি তখন একটা সমস্যায় পড়বেন না? সে তো আপনাকে র মেটেরিয়ালটা দিতে পারবে না। সমস্যা বুঝতে পারছেন? এগুলো একটা সমস্যা। এখন টেবিল 6.1 এ একটা লিস্ট দেওয়া আছে এই এক্সেঞ্চারের যে সার্ভেটা, সোর্সেস অফ রিস্ক দ্যাট এফেক্ট গ্লোবাল সাপ্লাই চেইন পারফরমেন্স। এখানে রিস্ক ফ্যাক্টর গুলা বলা আছে, পাশাপাশি এখানে বলা আছে পার্সেন্টেজের কথা, যে কত পার্সেন্ট এফেক্টেড হয় টোটাল সাপ্লাই চেইন এগুলার কারণে। এখানে দেখেন যে বড় অ্যামাউন্ট কোনগুলা, যেমন 38 পারফরমেন্স অফ সাপ্লাই চেইন পার্টনার, এটার কারণে 38% এফেক্টেড হয়। আপনার সাপ্লাই চেইনের যে পার্টনার আছে, সাপোজ আপনার রিটেইলার ভালো করে কাজ করতে পারতেছে না, বুঝতে পারছেন? আপনি বাংলাদেশে প্রোডাকশন করছেন, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, সবকিছু ভালো, প্রোডাক্টটা আপনি পাঠাইলেন বিক্রি করার জন্য ধরেন ইন্ডিয়াতে, তো ওইখানে যারা মিডলম্যান আছে, রিটেইলার আছে, দে আর নট পারফর্মিং ওয়েল, তাদের অনেক প্রবলেম আছে এবং তারা এগুলো সলিউশন করতেছে না। তারা হয়তো আনস্কিলড এমপ্লয়ি নিয়োগ দিচ্ছে, আনস্কিলড সেলস পিপল নিয়োগ দিচ্ছে, তারা ঠিকঠাক মতো প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছে না। এখানে আপনার তো কোনো দোষ নাই, আপনি ভালো প্রোডাক্টিভ প্রোডাকশন করছেন। যেমন ধরেন আপনাদের একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে মনে রাখেন, কোকের কথাটা চিন্তা করেন। থিঙ্ক অ্যাবাউট কোক, দে আর এ গ্লোবাল ফার্ম এন্ড দে আর গোয়িং থ্রু এ ক্রাইসিস।
তাদের একটা বড় ক্রাইসিস দিয়ে যাচ্ছে ডিউ টু ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার। তারা একটা প্রবলেম দিয়ে যাচ্ছে, গ্লোবাল ইমেজটা তাদের খুবই খারাপ। তো এই খারাপ থাকার সময় আমাদের তাদের যে লোকাল পার্টনার যারা আছে আমাদের দেশে, তারা কিরকম রোল প্লে করছে? তারাও তো তাদের সাপ্লাই চেইনের একটা পার্ট, ঠিক না? লাইসেন্সিং নিয়ে তারাও তো কোকের প্রোডাক্টটা সেল করতেছে। তো কোকের এই যে আমাদের দেশের কোকের যারা আছে, যারা কোককে রিপ্রেজেন্ট করতেছে, তারা কিরকম পারফর্ম করছে তাদের এই ক্রাইসিসের সময়? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? পারফরমেন্সটা কেমন ছিল? সেলস কম ছিল। বাকিরা? আপনাদের খুব দুর্বল, বুঝছেন? মানে আপনাদের দৃষ্টিভঙ্গিটা বাড়াইতে হবে এবং অ্যানালিটিক্যাল পাওয়ারটা আরো বাড়াইতে হবে, বুঝছেন? এজ এ বিবিএ স্টুডেন্ট আপনার এই বিষয়গুলো খুব মানে ভালো থাকা লাগবে। আর কেউ কিছু বলতে পারবেন? একটা বিষয় খেয়াল করেন, কোকের একটা অ্যাড দেওয়া হয়েছিল, অ্যাড দেওয়ার পরে মানুষ আরো অনেক খেপে গেছিল। আপনার ব্যাচেলার পয়েন্টে অভিনয় করতো কয়েকজন অ্যাক্টর, তাদেরকে দিয়া, তারা বেশ পপুলার অ্যাক্টর বাংলাদেশ, ঠিক না? মানুষ তাদেরকে চিনে, জানে, অনেককেই চিনে তাদেরকে, তারা অনেক নাটক করে। এখন তাদেরকে দিয়ে একটা অ্যাড দেওয়া হয়েছিল, ওই অ্যাড দেওয়ার পরে ইম্প্যাক্টটা কিরকম হয়েছে? কোকের জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নেগেটিভ আমার ইম্প্যাক্ট। নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কোকের। তো এই কাজটা কারা করাইছে? এই কাজটা কি কোক আইসা করে দিয়ে গেছে আমাদের দেশে, নাকি কোকের বাংলাদেশি পার্টনাররা করছে? আমার কথা বাংলাদেশি পার্টনাররা বাংলাদেশি পার্টনাররা করছে স্যার। হ্যাঁ, বাংলাদেশি পার্টনার যারা, তারা যদি এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট না করতো, কোক আইসা তো এটা করতো না, ঠিক না? তো এখন এই যে তারা এই ক্ষতিটা করছে, অলরেডি কিন্তু তখন একটা এরকম টাইম আসছিল যে মানুষ অনেকটা কোকের এই বিষয়টা ভুলেই গেছিল, ঠিক না? আপনারা ওই সময় হচ্ছে যদি আহ এই ডেটাগুলো পাওয়া যায় যে আসলে মানুষ গুগলে মানে কোন ওয়ার্ড গুলা বেশি সার্চ করে বা কোন বিষয়গুলা দেখে, তো ওই সময় দেখা গেছে কি যে একদম রকেটের মতো উপরে উঠে গেছে কোক বয়কটের বিষয়টা। মানুষ সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো তাদেরকে গালিগালাজ করা শুরু করছে, ঠিক না? এরকম শুরু করছে। তো এই যে দেখছেন, মানে আপনার সাপ্লাই চেইন একটা গ্লোবাল ফার্ম এবং বাংলাদেশের মতো একটা বড় একটা মার্কেট, এই মার্কেটে সাপ্লাই চেইন পার্টনারের একটা ভুল মার্কেটিং বা প্রমোশনের ডিসিশনের জন্য কোককে কিন্তু সাফার করতে হয়েছে। বাকিগুলাও একটু দেখবেন আপনারা, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর গুলো একটু দেখবেন, যে কটা পারেন মনে রাখবেন। এগুলো হচ্ছে রিস্ক। গ্লোবাল সাপ্লাই চেইন হইলে আপনার কি কি রিস্ক আছে একটু মার্ক করে রাখেন, টেবিল 6.1। যদিও এটা একটা ফার্মের সার্ভের রেজাল্ট, তারপরও এটা দেখবেন। আচ্ছা, এখন এখন আসেন এই জায়গাতে, দা অফশোরিং ডিসিশন, টোটাল কস্ট। এই অফশোরিং ডিসিশনে যাওয়ার আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল বিজনেস এই কোর্সে আপনারা পড়ছেন হয়তো। কম্পারেটিভ অ্যাডভান্টেজ, হোয়াট ইজ কম্পারেটিভ অ্যাডভান্টেজ? ইট ওয়াজ ডিসকাসড বাই অ্যাডাম স্মিথ, খুব পুরনো একজন ইকোনমিস্ট। উনার ওয়েলথ অফ নেশন এই বইতে উনি এই কথাটা ডিসকাস করছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এখন এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ বিষয়টা কি, বাংলায় কি হয়? তুলনামূলক সুবিধা। কে কে শুনছেন এই ওয়ার্ডটা, কম্পারেটিভ অ্যাডভান্টেজ? এর আগে কেউ শুনেন নাই? কি কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি? একটা এক্সাম্পল দেন, জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল।
শুনেন, আপনারা যে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেন না, আমি জানি না আপনারা কি শিখতে পারেন। এখন আপনারা এরকম একটা বয়সে আসছেন, প্রতিটা ক্লাস থেকেই চেষ্টা করবেন কি কিছু না কিছু শিখতে, মানে কোনো ক্লাস থেকে যেন ডিপ্রাইভ না হন। এটা হোক আফজাল স্যার, ইমরান স্যার, তৌফিক স্যার, যেই হোক, যা পড়াইতে আসবে দেখবেন মানে ক্লাসের যে টাইমটা অ্যাটলিস্ট স্যার কি কি টপিক পড়াচ্ছে, এই টপিকের কোনটার মানে কি বোঝা লাগবে। না বুঝলে স্যারদের কোশ্চেন করবেন, কোশ্চেন করার পরেও না বুঝলে ওই দিনই বাসায় যায় বইগুলা দেখবেন বিষয়গুলা। মানে এক্সামের চিন্তা বাদ দিয়ে দেন, এক্সামে কেমন করবেন না করবেন, এই টপিক এক্সামে আসবে নাকি আসবে না, এই চিন্তাটা একেবারে মাথা থেকে ইরেজ করে ফেলে দেন। এখন আপনাদের মেজরের কোর্সগুলো শুরু হয়েছে তো, ধরেন এই যে সাপ্লাই চেইন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, এগুলা কিন্তু জানা না থাকলে বিপদে পড়বেন। বিপদে পড়বেন বলতে কি, যদি লং রানে এই ভালো কিছু করতে চান, এগুলা কিন্তু কাজে লাগবে। এই পড়াশোনা পড়াশোনা একেবারে আকাশের মনে করেন না। আর আপনাদের একটা কথা আমি বলতাম, মনে নাই, ক্লাসে আজকে অ্যাটেন্ডেন্স কম। শুনেন, আপনাদের আশেপাশে অনেক কিন্তু বাটপার ঘুরতেছে, বুঝছেন? বাটপার মানে বুঝেন? টাউট টাউট বুঝেন? টাউট ঘুরতেছে আপনাদের। এই টাউটরা আপনাদের কিন্তু মিসগাইড করার অনেক চেষ্টা করবে। চেষ্টা করবে কেন? আপনারা লেজ কাটা শিয়ালের গল্প শুনছেন তো নাকি? কি করছিল লেজ কাটা শিয়াল? এরকম নিজের স্বার্থের জন্য না, ধরেন বিষয়টা এরকম যে তার নিজের একটা ডিফেক্ট হয়েছে, এখন সে বাকি সবাইকে ডিফেক্টেড করার একটা চেষ্টা করবে। বুঝছেন? একটা বিষয় খেয়াল করেন, এগুলা আমরা লাইফ থেকে শিখছি, আপনাদের বয়স খুব কম। দেখবেন কি কারো যখন একটা স্ক্যান্ডাল টাইপের একটা কিছু হয়, কোনো কোনো মানুষ দেখবেন যে সে খালি অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে। এটা একটা হ্যাবিট, এবং এই হ্যাবিটের অন্যতম একটা কারণ দেখা যায় কি, তার নিজের খুব ভয়ঙ্কর একটা স্পট আছে। আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। তার নিজের একটা খুব ভয়ঙ্কর একটা স্পট আছে, বা হচ্ছে সে নিজে হয়তো খুব বড় ধরনের একটা ভুল করছে, অথবা সে জানি না শুনে ভুল করছে, যাই করছে সে। এই মানুষগুলা পরে করে কি, তারা একটা সাইকোলজিক্যাল ক্রাইসিসে ভুগে, যে আমার যেহেতু এরকম একটা খারাপ হিস্ট্রি হয়েছে, অন্যদের গুলা তাইলে আমি বের করি। এটা থেকে সে একটা মেন্টাল কমফোর্ট পায়, সে শুধু বেরও করে না, সে এগুলা প্রচার করে। এখন আমি সরাসরি কোনো কিছুই বলবো না, আপনাদের এখন যথেষ্ট বয়স হয়েছে, বিষয়গুলা বোঝা লাগবে যে আপনাদের আশেপাশে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের কয়েক ব্যাচ সিনিয়র যারা বের হয়ে গেছে বা যারা আছে, তারা কিন্তু আমি বলবো আপনাদের ফ্যাকাল্টির ম্যাক্সিমামই মানে দে আর আন্ডার পারফর্মার। মানে আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের পারফরমেন্স লেভেল যা হওয়ার কথা ছিল, তাদের কিন্তু পারফরমেন্সটা এরকম না। আপনাদের কিন্তু ভালো সম্ভাবনা আছে, চেষ্টা করলে আরো ভালো কিছু করার, কিন্তু প্রবলেমটা করে আন্ডার পারফর্মাররা এসে। আপনারা এখন আপনাদের কাছে যদি আইডল হয়, মানে শর্টকাট ওয়েতে খুব টাকা পয়সা ইনকাম করতেছে এরকম বড় ভাই বা বড় আপুরা, তখন কিন্তু আপনার পক্ষে খুব বেশি দূর যাওয়াটা খুব কঠিন। আপনি পড়াশোনা করতেছেন না, পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, পড়াশোনা থেকে দূরে আছেন, হ্যাঁ, এবং আপনি এনকারেজ হচ্ছেন বড় ভাই বড় আপুদের দিয়া যে আসলে এই পড়াশোনা করে লাভ নাই, পড়াশোনা ছাড়া অমুকে এটা করছে, তুমুকে এটা করছে। শুনেন, আপনি আমি কিন্তু জানি না, এই অমুক তুমুকের হয়তো অনেক কিছুই আছে, বুঝতে পারছেন? এটা বাংলাদেশ তো, এই অমুক তুমুকদের অনেক কিছুই অনেক সময় থাকে। আপনারা আমার হয়তো এই বিষয়টা নাই। এখন অমুক এটা করতে পারছে পড়াশোনা না কইরা, সিরিয়াস না থেকে, তার মানে আপনিও করতে পারবেন, বিষয়টা এরকম না। আর এন্ট্রি লেভেলের জব টব অনেকেই আসলে পেয়ে যায়, বুঝছেন? এন্ট্রি লেভেল আপনাদের এই বিবিএ তে দেখা গেছে যে আজকেও একজনের সাথে কথা হইলো যে আপনার সার্টিফিকেটই নাই এখনো, তাও সে চাকরি করতেছে একটা কোম্পানিতে। তাই বিবিএ শেষ হইলে মনে হয় স্যালারিটা 35,000 টাকা হয়ে যাবে। আপনাদের ডিপার্টমেন্টেরই, নাম না বলে আমি।
আপনাদের ডিপার্টমেন্টেরই আপনাদের সিনিয়র। তো 35,000 টাকা স্যালারি আসলে খুব একটা বেশি না বললেও কম বলা যাবে না, যোগ্যতা অনুযায়ী, যার কিনা এখনো বিবিএ শেষ হয়নি, ঠিক না? বলা যাবে না। তো তার মানে কি, চাকরি বাকরি কিন্তু মার্কেটে আছে। এখন চাকরির মধ্যে আবার ক্যাটাগরি আছে। তো তো আপনার হয়তো একটা জিনিস শিওর থাকেন, যেহেতু মার্কেটিং এ আপনি বিবিএ এমবিএ বা বিবিএ যদি করেন, আপনি চাকরি বাকরি পেয়ে যাবেন, ইনশাল্লাহ চাকরি বাকরি পেয়ে যাবেন। এটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তার কিছু নাই। কিন্তু আমি যেটা বলি যে আসলে আপনাদের অনেকেরই দেখা যাবে যে হয়তো আরো ভালো কিছু করার যোগ্যতা হয়তো আছে। তো এই যোগ্যতাগুলো কাজে লাগে না কেন? এই আন্ডার পারফর্মাররা বাকিদের হচ্ছে ডিসকারেজ করে। এটা সিনিয়র হোক, এটা ফ্রেন্ড সার্কেল হোক, এটা খুব সাবধান থাকেন এই সময়টা থেকে। আপনি আপনার নিজের ওই যে থট অ্যানালাইসিসটা নিজে করেন। থট অ্যানালাইসিস করছেন না বইতে? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এগুলোতে পড়াইছে আপনাদের আমরাই। এখানে আপনি দেখেন যে আপনার স্ট্রেংথ কি আছে, আপনার অপরচুনিটি কি আছে, আপনি চিন্তা করেন। ওই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন। আপনি তাড়াহুড়া করে একটা কিছু করতে পারলে যে আপনি সাকসেসফুল, বিষয়গুলো আসলে কিন্তু এরকম না, বুঝছেন? তো এটা বলার কারণ হচ্ছে, সেভারাল কারণ আছে। কারণ হচ্ছে আপনাদের সিনিয়র যারা, তাদের সাথে কথা বলে এরকম কিছু আমি শুনি যে তারা আসলে আইডল যাদেরকে মনে করে, মানে তারা আসলে আইডল হওয়ার যোগ্যতা আসলে রাখে না। আপনি যদি আপনার বেঞ্চমার্কটা খারাপ সেট করেন, আপনি বেঞ্চমার্ক সেট করবেন হাই লেভেল। আপনি যেটাই করেন বেঞ্চমার্কটা একটু হাই লেভেলে সেট করেন। আপনি কর্পোরেট জব করবেন, খুব ভালো কথা, আপনি ভালো ফার্ম টার্গেট করেন। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আপনি আপনি সেট করলেন আপনার টার্গেট, আপনার ডিপার্টমেন্টের কোন এক বড় ভাই। এখন আপনার বড় বিষয়গুলো তো এরকমও হইতে পারে। আমি তো শুরুতেই বললাম যে ম্যাক্সিমামই আন্ডার পারফর্মার, মানে আপনাদের এর থেকে আরো হয়তো ভালো কিছু করার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি আন্ডার পারফর্মারদের ফলো করেন, তখন তো ভাই আপনি তাদের থেকে ভালো করতে পারবেন না। এখন আপনারা হয়তো দেখতেছেন কেউ একজন 2.8, 2.9 সিজিপিএ পায়া এটা করতেছে, সেটা করতেছে, অনেক টাকা কামাচ্ছে। আর এগুলা দেখে আপনি যদি ওই রাস্তায় আপনি চলা শুরু করেন, আপনি আপনার কিন্তু আটকায় যাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে। আর আসলে সে কি করছে বা সে কি না করছে, এটার কিন্তু টোটাল পিকচারটাও আপনার কাছে নাই। এই যে রিসেন্ট, একেবারে ভেরি রিসেন্ট যে একটা কেস মানে আমি দেখলাম যে, এই যেমন ধরেন ইন্টার্নশিপ ডিফেন্স, আপনাদের তো এটা চলে আসবে 1 বছর পরই। এখন কিন্তু ডিপার্টমেন্টের ইন্টার্নশিপ যে নতুন ফরম্যাটটা আমরা বানাইছি, আমি ইমরান স্যার এই লাস্ট সেমিস্টার থেকে এটা ইমপ্লিমেন্ট করছি। এটা করা কিন্তু খুবই সহজ। আপনারা যারা ইন্টার্ন করবেন তাদের জন্য এখন ইন্টার্নশিপটা খুব ইজি। আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে, কি স্কিল শিখছেন, এগুলাই থাকবে। আপনাদের ইমিডিয়েট সিনিয়রদের কাছে হয়তো দেখছেন, কেউ কেউ কি দেখছেন এটা রিসেন্ট? এটা কারো কি সময় হয়েছে দেখার? মানে বিষয়টা হচ্ছে, আগের ইন্টার্নশিপ রিপোর্ট গুলো ছিল অনেকটা রিসার্চ বেস, সার্ভে করতে হইতো, অ্যানালাইসিস করতে হইতো। এখন কিন্তু এরকম না, কারণ রিসার্চার সবার হওয়ার দরকার নেই। এটা আমি ডিপার্টমেন্টে সবসময় বলি যে আপনাদের সবাই ধৈর্য বাইন্দা রিসার্চার বানানো, ওই পেপার করানো, এগুলো আসলে ঠিক না। এমনও তো হইতে পারে যে আসলে রিসার্চের ফিল্ডে আপনার পটেনশিয়ালিটি নাই, অথবা আপনি রিসার্চ এনজয় করেন না। আপনি আপনার বন্ধুরা করতেছে এটা দেখে আপনিও সাথে নাইমা করছেন। বিষয়গুলো তো এরকম না। আপনার এটাতে আসলে কতটুকু ইন্টারেস্ট আছে। রিসার্চের ফিল্ডে যারা থাকে এরা কখনো বড়লোক হইতে পারে না। এমনও তো হইতে পারে যে আপনার আসলে টাকা পয়সার ইয়েটা বেশি, নিডটা বেশি হইতে পারে না, বা আপনি হয়তো অন্যান্য বিষয়গুলোতে আপনি আরো বেশি এক্সপার্ট, আপনি আরো বেশি ভালো করা আছে। ধৈর্য বেঁধে সবাই রিসার্চার বানানোর তো আমাদের দরকার নেই। এটা একটা ভুল, একটা পারসেপশন আমাদের অনেকের মধ্যে আছে। আমরা যারা তারা রিসার্চ করাইতে চাই, তো দরকার তো নাই এগুলা, ঠিক না? যেটা আননেসেসারি, এই লোডটা স্টুডেন্টকে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। তো এখন বিষয় যেটা হয়েছে যে আপনার এখনকার যে ফরম্যাটটা, এই ইন্টার্ন ফরম্যাটটা একটু দেখবেন। এটা আপনাদেরকে আমি একটু বলে রাখলাম, আপনাদের সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে দেখেন। দেখতে না পারলে
ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, ডিপার্টমেন্ট থেকে হয়তো আপনাদেরকে ফরম্যাট দেওয়া হবে। এটা খুব সুন্দর একটা ফরম্যাট এবং এটা গ্লোবাল ফরম্যাট, গ্লোবালি এটাই ফলো করা হয়। আমি কয়েকটা ইউনিভার্সিটি কম্পেয়ার করে আপনার হচ্ছে ফরম্যাটটা রেডি করছিলাম। আপনাদের চেয়ারম্যান স্যারও এটা পরে ইমিডিয়েট অ্যাপ্রুভ করে গত সেমিস্টার থেকে, মানে হাফ কাজ হয়ে গেছিল স্টুডেন্টদের, ওইখানেই ওদের এই অর্ধেক কাজ বন্ধ করে আমরা আবার এই ফরম্যাটটা সার্কুলেট করছি। অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু এটা ফলো করে না, আমরা শুধু মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের মতো করে এটা ডেভেলপ করছি। ওইখানে আপনার যেটা হয়, এই ফরম্যাটে যেটা আছে, আপনি একটা অর্গানাইজেশনে কাজ করতে গেছেন, আপনি কি শিখছেন, জাস্ট এই বিষয়টাই আমরা ফোকাস করছি। আপনার স্কিল কি শিখছেন, এক্সপিরিয়েন্স কি হয়েছে, ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স, এবং আপনি যে 3 মাস কাজ করলেন তার বেসিসে রিকমেন্ডেশন দেওয়া, এই বিষয়গুলো আছে। বুঝতে পারছেন? খুব ছোট রিপোর্টটা, খুব ছোট হয়। তো এরকম সহজ একটা রিপোর্ট, তারপরে আমরা অবাক হচ্ছি যেটা, যে এই সহজ রিপোর্টের কাজটাও আপনাদের ম্যাক্সিমাম বড় ভাই এবং বড় আপুরা করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে জিনিসটা কতটা ভয়ঙ্কর, যে এরকম একটা ইজি ফরম্যাট, যেটা কিনা অনেকে কেউ কেউ ভালো করছে, অনেকেই ভালো করছে, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমামই আমরা যেটা দেখছি যে তাদেরকে রিভিশন দেওয়া লাগছে। রিভিশন মানে বুঝছেন, মানে ডিফেন্স বোর্ডে আমরা মার্ক করে দিছি যে এই ভুলগুলো আছে, এগুলো যেন তারা আবার ঠিক করে রিপোর্টটা যেন আবার জমা দেয়। আমরা পারতপক্ষে কাউকে দেওয়ার পক্ষপাতী না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে কারো কারো যে এই মিনিমাম এই কাজটা তারা করতে পারতেছে না। করতে না পারার কারণ কি? মেইন কারণটা হচ্ছে কি, যে আপনারা আসলে এই তারা নিজেদেরকে আসলে এভাবে নার্চার করে নাই। তাদের কথাবার্তা বা চিন্তা ভাবনা এরকম ছিল যে এই কাজটা না করেই তো অনেক টাকা পয়সা, অনেক ইনকাম করতেছে, ডলারে টাকা কামাচ্ছে, ঠিক না? যে ডলারে টাকা কামাচ্ছে। কারো হয়তো ইউটিউব চ্যানেল আছে, কেউ হয়তো ওই অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, কেউ হয়তো আপনার হচ্ছে ওই ব্লগ আছে, ঠিক না, ফ্রিল্যান্সিং করে, এগুলা করে হয়তো টাকা পয়সা কামাচ্ছে। এগুলা করে টাকা পয়সা কামানো অনেক ভালো কাজ, মনে রাখেন। এগুলা যদি আপনি পড়াশোনার সাইড বাই সাইড করতে পারেন, এটা কিন্তু ভালো, আপনার স্কিল বাড়বে, আপনার একটা ইনকাম সোর্স হইলো, ফ্যামিলির উপর থেকে আপনার ইয়াটা কমলো, করতে পারলে অনেক ভালো। কিন্তু ভাই আমি একটা কথা বারবার বলি, যে এগুলা কিন্তু লাইফের লং রান কোনো কেরিয়ার বইলা আমার মনে হয় না। আপনি সারা জীবন হচ্ছে এই একটা ব্লগ দিয়া, আপনার একটা ইউটিউব চ্যানেল দিয়া আপনি চলতে পারবেন, বা অনলাইনে কয়েকটা প্রোডাক্ট বিক্রি করে আপনি লাইফ কাটাই দিতে পারবেন। মানে আমার কাছে জিনিসটা মনে হয় না যে আপনাদের সবার জন্য এটা সাস্টেনেবল। আপনি এন্টারপ্রেনার হবেন, উদ্যোক্তা হবেন, এটা অন্য বিষয়, এটা আপনি হন, ওইটার জন্য আপনি ফাইট করেন। কিন্তু এরকম মানে সিম্পল ইস্যুগুলা দিয়া আপনি অনেক বিশাল একটা কিছু হয়ে যাবেন, বা এগুলা করে যারা একটু টাকা পয়সা ইনকাম করে তারা আপনাদের যদি আইডল হয়ে যায়, এটা কিন্তু লং রানের জন্য একটা সমস্যা। আমার কথা বুঝতে পারছেন? আমি কি বলতে চাইছি এটা কি বুঝতে পারছেন? তো এটা কেন বললাম আপনাদেরকে, কারণ হচ্ছে একটা মোটামুটি আপনাদের ক্লাসে কি এরকম কেউ আছে? আমার কথা কি বুঝতে পারছেন? মানে আপনাদের ক্লাস থেকে এরকম কেউ আছেন কিনা? ভয় পাওয়ার কারণ না, একটু স্বীকার করেন যে আমার এরকম হচ্ছে, আমি ফ্রিল্যান্সিং করি বা এটা এইসব এক্সট্রা কাজ টাজ করি, এরকম কেউ কি আছেন কিনা? কেউই নাই? আচ্ছা, না থাকলে ভালো। এটা বলার কারণ হচ্ছে কি, আপনাদের রিসেন্টলি একটা বড় একটা গ্রুপ এরকম হয়ে গেছে। আপনাদের বেঁচে আছে কিনা আমি জানি না, অন্যান্য কয়েকটা বেঁচে আছে। আপনারা কি এদেরকে চিনেন? একটু সরাসরি কথা বলেন, সরাসরি কথা বললে এইসব বিষয়ে কথা বলতে সুবিধা হয়। এদেরকে কি আপনারা চিনেন কিনা? জি স্যার, চিনি। সবাই চিনেন নাকি শুধু উর্মি একাই চিনে? জি স্যার, চিনি স্যার। জি স্যার, চিনি। আচ্ছা, চিনেন। তো যেহেতু চিনেন, আমি বলবো যে আপনারা যদি এইসব ওয়ে অ্যাপ্লাই করে মানে পার্ট টাইম কিছু ইনকাম করতে চান, ইনকাম করেন, কিন্তু এগুলার কারণে পড়াশোনা স্যাক্রিফাইস করেন না। এই পড়াশোনা তো স্যাক্রিফাইস করলে একটা সময় পরে এই সমস্যাগুলোতে আপনারাও পড়বেন।
এই ডিফেন্স বোর্ড থেকে রিপোর্ট বাউন্স করবে। কারো কারো এমনও হইতে পারে যে তার হয়তো ইন্টার্নশিপটাই ক্যান্সেল হয়েছে। এগুলা ক্যান্সেল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আপনি তো আসলে পড়াশোনার বিষয়টারে আপনি বানায় ফেলাইছেন আপনার জন্য নকল, আর যেটা কিনা ছিল আপনার জন্য অতিরিক্ত বা নকল যেটা ছিল এটারে বানায় ফেলাইছেন আপনি ফরজ। এটা হইলো সমস্যা। আপনি টাকা ইনকাম করেন এটা কিন্তু আমাদের সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি স্টুডেন্ট লাইফে টাকা ইনকামটা হয়ে গেছে আপনার কাছে, মানে ফরজ হয়ে গেছে আপনার কাছে। আপনি নিজের স্টিভ জবস মনে করতেছেন কিছু ফ্রিল্যান্সিং করে, এটা হলো প্রবলেম। আপনারা বুঝছেন কিনা আমি জানি না, সব সময় তো এগুলো নিয়ে কথা বলা যায় না। রিসেন্টলি আমরা কিছু বিষয় দেখছি, তা আমার মনে হয়েছিল যে আপনাদেরকে আসলে এই বিষয়ে ওয়ার্ন করাটা খুব দরকার। আপনি এই অফলাইনে কিছু প্রোডাক্ট সেল কইরা বা হচ্ছে কিছু ফ্রিল্যান্সিং করে যদি মনে করেন যে আপনি ইউ উইল বি দ্য নেক্সট স্টিভ জবস, মানে এগুলা মানে এইসব চিন্তা ভাবনা আসলে খুব রিস্কি, বুঝছেন? এখন আচ্ছা, আপনাদের কালকে আমার সাথে ক্লাস কয়টায়? 26? তাহলে আমি কি 12টায় ক্লাস নেব নাকি এর পরে নেব? আচ্ছা, আমি তাহলে 2টা থেকে 3টা আপনাদের সাপ্লাই চেইনের ক্লাস নেই। আরেকটা বিষয় বলি, যাই বলি বলার আপনাদের ভালোর জন্য বলছি, এগুলো নিয়ে বাইরে ডিসকাস করেন না। আমার কথা বুঝতে পারছেন? जी सर। যারা যারা এগুলা করতেছে তাদেরকে করতে দেন। সবাই ম্যাচিউর, সবাই কোনটা ভালো কোনটা খারাপ জানে। কিন্তু আমি এটা বলছি যে আসলে এই বিষয়গুলারে নিজের লাইফের অবজেক্টিভ, ক্যারিয়ারের অবজেক্টিভ, এদেরকে নিজের আইডল মনে করা, মানে এই বিষয়গুলো থেকে একটু বের হয়ে আসেন। একটু পড়াশোনায় মন দেন, লং রানের চিন্তা করেন, শর্ট রানের চিন্তা একটু কম করেন। আচ্ছা, তাহলে কালকে ইনশাল্লাহ 2টা বাজে দেখা হবে। এসব কথাবার্তা বলতে যেহেতু চাপটা আগাইতে পারলাম না বেশি, দাঁড়ান। ঠিক আছে তাহলে, ওকে, স্যার বলেন। স্যার আমাদের তো প্রথম চ্যাপ্টার ছিল স্যার মিডে, তা আমাদের যদি হ্যাঁ, কিছু টপিক যদি বলে দিতেন যে ইম্পর্টেন্ট টপিক, তাহলে আমাদের একটু প্রিপারেশন নিতে সুবিধা হতো। বুঝতে পারছি, কিন্তু এখন থেকে এগুলো আর বলবো না। প্রথম চ্যাপ্টার সবই পড়েন। এইভাবে সুবিধা দিতে দিতে আপনাদেরকে দুর্বল বানায় ফেলাইতেছি, ফার্মের মুরগি হয়ে গেছেন। এজন্য কোনো সুবিধা নাই। পুরো চ্যাপ্টার পড়েন, সুন্দরভাবে পড়েন। ফাইনালও হয়তো চ্যাপ্টার 1 রাখবো। কেন রাখবো এগুলো, এইসব বিষয়ে কালকে কথা হবে। এখন আমাদের সময় হয়ে গেছে, বুঝছেন? এখন একটু আমি আজকের মতো আমি শেষ করলাম ক্লাস। ঠিক আছে, ওকে।